আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নাসির উদ্দিন পাটোয়ারির গ্রেফতারের বিষয়ে যা জানা গেল। দল আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে। আসিফ মাহমুদ। ৬টি আসন, টার্গেট বড়। এনসিপির সামনে কি অপেক্ষা করছে? আবরার ফাহাদের ভাইয়ের অভিযোগের জবাব দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নাসির উদ্দিন পাটোয়ারির গ্রেফতারের বিষয়ে যা জানা গেল। গত ১১ই ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা সেনানিবাসে গ্রেফতার হয়েছেন শীর্ষক একটি দাবি প্রচার করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ব্রেকিং নিউজ, এইমাত্র গ্রেফতার হলেন নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা সেনানিবাস থেকে। গ্রেফতারের ভিডিও দেখুন, লিংক কমেন্টে। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা সেনানিবাসে নাসির উদ্দিন পাটোয়ারিকে গ্রেফতারের দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুঁইফোর ওয়েবসাইট এবং ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এ দাবি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত কিছু পোস্ট পর্যবেক্ষণ করে সেগুলোতে তথ্যসূত্র হিসেবে একটি ব্লগ পোস্টের লিঙ্ক খুঁজে পাওয়া যায়। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে প্রতিবাদ নিউজ 76.blogspot.com নামে ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভুঁইফোর সাইট বলে প্রতীয়মান হয়। উক্ত সাইটে প্রকাশিত তথাকথিত প্রতিবেদনে দাবি করা হয়, রাজধানীতে পরিচালিত এক বিশেষ অভিযানে এনসিপির এক নেতার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে এনসিপি নেতা নাসির উদ্দিনকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী অভিযানের সময় বাসার ভেতরে রাখা একাধিক বস্তার মধ্যে প্রায় ৮ বস্তা ভর্তি নগদ টাকা পাওয়া যায়। উদ্ধার করা অর্থের উৎস ও বৈধতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। র্যাব ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাসির উদ্দিনকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় অর্থ পাচার সহ সম্ভাব্য বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত নাসির উদ্দিন বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা আইনসঙ্গত নয়। আদালতের চূড়ান্ত রায়ের ওপরই বিষয়টির ভবিষ্যৎ নির্ভর করবে। ওই কথিত প্রতিবেদনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বাসায় মিলল ৪ বস্তা ভর্তি টাকা, শেষ রক্ষা আর হল না শিরোনামের একটি ছবিও দেখা যায়। কিন্তু গত জানুয়ারিতেই একই তথ্য ভুয়া প্রমাণ করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমার স্ক্যানার। প্রকৃতপক্ষে কোনো বিশ্বস্ত সূত্র ছাড়াই এবং সম্পাদিত ছবি ব্যবহার করে তখনও এই দাবি প্রচার করা হয়েছিল। এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারিকে গ্রেফতারের মতো ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো, কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। নাসির উদ্দিন পাটোয়ারিকে গ্রেফতারের ঘটনা কথিত এই সংবাদে ১১ই ফেব্রুয়ারি প্রচার করা হয়। অনুসন্ধানে নাসির উদ্দিন পাটোয়ারির ফেসবুক প্রোফাইলে ১১ই ফেব্রুয়ারি রাতে নির্বাচনী চাঁদ রাতের বার্তা শিরোনামে একটি লাইভ ভিডিও ফুটেজ পাওয়া যায়। উক্ত ঘটনাস্থলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগ সাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি নিয়মিতই ব্যবহার হয়ে আসছে। রিউমার স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে। সুতরাং নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা সেনানিবাসে গ্রেফতার হয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। দল আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসএসসির মেয়র পদে প্রার্থী হওয়ার পূর্বাভাস পেয়েছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আসিফ বলেন, দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে, তবে এখনও চূড়ান্ত নয়।
খুব তড়িঘড়ি করে 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের নিয়োগ দেওয়ার কোনো বিধিবিধান গণ অভ্যুত্থানের আগে ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা পালিয়ে যান এবং অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা সেই জায়গাগুলোতে বসে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। তখন সরকার এই বিধানটা করে যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসাবে নিয়োগ দিতে পারবে, কিন্তু অন্তর্বর্তী সরকার সঙ্গত কারণেই এই আইন থাকা সত্ত্বেও ব্যবহার করেনি, শুধু একটি জায়গায় সেটা ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, কিন্তু রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে যেখানে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা, সেখানে দলীয়ভাবে বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের প্রাইজ পোস্টিং করেছে এবং 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে। দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধি শূন্য উল্লেখ করে আসিফ বলেন, ফলে দেশের জনগণকে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। কিন্তু এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা দুঃখজনকভাবে পাইনি। আশা করি তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা জানাবে। সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে দাবি করে তিনি বলেন, সেখানে নির্দিষ্টভাবে মেয়াদ উল্লেখ করা নেই। নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখে মনে হচ্ছে যে আমৃত্যু হয়তো তারা প্রশাসক থাকবেন, এভাবেই সেখানে লেখা রয়েছে। অথচ সরকারি যে কোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা উল্লেখ করা গুরুত্বপূর্ণ। 6 মাস, 1 বছর, 2 বছর, স্বাভাবিকভাবে আমরা এই প্রক্রিয়াতেই দেখে থাকি সরকারের চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়ে থাকে। 2 দিন ধরে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে এনসিপির মুখপাত্র বলেন, পুলিশের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযানের নামে সাধারণ জনগণ এবং সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি সরকার এর মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় অনেক অযৌক্তিক এবং ছোটখাটো কারণেও রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না। আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠন হয়েছে, তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত, অকারণে অযৌক্তিকভাবে যাতে কেউ রাস্তা অবরোধ না করে। কিন্তু একই সঙ্গে কারো যৌক্তিক দাবিতে আন্দোলন করার অধিকারকেও আমরা কোনোভাবেই যেন বিঘ্নিত না হয়। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হান্নান মাসুদ বলেন, বিভিন্ন কারচুপি হওয়ার পরও দলের 6 জন সংসদ সদস্য হয়েছেন। দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আমি নিজে। ভোটের দিন সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে যেয়ে আমি নিজে হামলার শিকার হই। আমার স্ত্রীর ওপর হামলা হয়, এখনও হাতিয়ায় মামলা চলমান অবস্থা। এনসিপি আগামী প্রতিটি স্থানীয় নির্বাচনে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, সব পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ডে যারা অংশগ্রহণ করবে তাদের আমরা প্রস্তুত করব। 6টি আসন, টার্গেট বড়। এনসিপির সামনে কি অপেক্ষা করছে? রুহুল আমিন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো নিয়ে হতাশ ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন একটি বিশ্বাসযোগ্য তৃতীয় শক্তির জন্য। 2024 সালের গণ অভ্যুত্থানের ছাত্রনেতারা যখন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি গঠন করেন, তখন 30-এর কোঠায় থাকা রুহুল আমিন মনে করেন অবশেষে তিনি এমন একটি দল পেয়েছেন যাকে ভোট দিতে পারেন এবং নিজের দল বলতে পারেন। 2025 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। নেতারা ব্যাপক জনসমর্থন ও উজ্জ্বল নির্বাচনী সম্ভাবনার দাবি করেন, এমনকি ভবিষ্যতে সরকার গঠনের ইঙ্গিতও দেন। কিন্তু বাস্তবতা দ্রুত সামনে আসে। আন্দোলনের সময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও দলটি জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ার মতো তৃণমূল সংগঠন গড়ে তুলতে পারেনি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে জনমত জরিপে দেখা যায় দলটির সমর্থন এক অঙ্কের নিচু পর্যায়ে ঘোরাফেরা করছে। অবশেষে এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে জোট বাঁধে জুনিয়র অংশীদার হিসেবে। তারা 300 আসনের মধ্যে মাত্র 30টিতে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয় পায় 6টিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট 212 আসনে জয়ী হয়ে ভূমিধস বিজয় পায়, আর জামায়াত নেতৃত্বাধীন জোট পায় 77টি আসন। তবে নবপ্রতিষ্ঠিত দলের এই বিজয় রুহুল আমিনের আশায় ভাটা ফেলেনি। তিনি বাংলাদেশের পশ্চিমাঞ্চল কুষ্টিয়া থেকে আল জাজিরাকে বলেন, নতুন দল হিসেবে আমরা ভালো করেছি, এটা কেবল শুরু। আগামী কয়েকটি নির্বাচনী চক্রে এনসিপি বড় শক্তি হয়ে উঠবে। আন্দোলন থেকে সংসদে 2024 সালের অভ্যুত্থানে যেসব এনসিপি নেতা সামনে ছিলেন তাদের কয়েকজন এখন সংসদ সদস্য। সমর্থকদের কাছে 6টি আসন একটি নবীন দলের জন্য অপ্রত্যাশিত সাফল্য। সমালোচকদের মতে এটি প্রমাণ করে যে প্রতিবাদ আন্দোলন থেকে আনুষ্ঠানিক রাজনীতিতে রূপান্তরের পথে কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ, যিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন, তিনি ফলাফলকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মাত্র 11 মাস বয়সী একটি দলের জন্য এটি খুব ভালো ফলাফল।
অবশ্যই আরও ভালো হতে পারত। আমরা বেশি আশা করেছিলাম, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা সন্তুষ্ট। তিনি অভিযোগ করেন ভোট গণনায় অনিয়মের কারণে তারা আরও ২-৩টি আসন হারাতে পারে। যদিও প্রমাণ চাইলে তিনি বলেন দল নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই আপত্তি জানিয়েছে। তিনি স্বীকার করেন নির্বাচনে অংশ নিতে গিয়ে আপোস করতে হয়েছে। প্রথমে আমরা এককভাবে লড়তে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক কাঠামো বিবেচনায় প্রতিনিধিত্ব ও টিকে থাকার জন্য জোটে যেতে হয়েছে। এই জোটই এখন এনসিপির ভবিষ্যতে সবচেয়ে বড় টানাপোড়েন। আবরার ফাহাদের অভিযোগের জবাব দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে গিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। রাতেই অভিযোগের জবাব দিয়েছেন নাসির উদ্দিন। বুধবার ২৫ ফেব্রুয়ারি রাতে বুয়েটে তারাবির নামাজ পড়তে যান নাসির উদ্দিন। সেখানে তার উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আবরার ফাইয়াজ সহ বুয়েট শিক্ষার্থীরা। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আবরার ফাহাদের ভাই বলেন, বুয়েটের আজকের এই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস ২টা জীবনের বিনিময়ে পাওয়া। শত শত পোলাপানের নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে দিনরাত এক করে দেওয়া শ্রমের ফল। আমি জানি না নাসির উদ্দিন পাটোয়ারি ভাই জানতেন কিনা যে বুয়েট এরিয়া কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের জায়গা না। উনার এখানে এসে লাভ কি হলো তাও জানি না। আক্ষেপ প্রকাশ করে তিনি আরও লেখেন, কিন্তু উনি এসে ঠিক কতটা ক্ষতি যে আমাদের করলেন তা বুঝতে দীর্ঘ সময় লাগবে। অবশ্যই নামাজ পড়তে আসা সমস্যা না, কিন্তু নামাজের পরে স্লোগান বা মিছিল তো দেশের যে কোনো মসজিদেই ঘোষণা দিয়ে গেলে হবে। আবরার ফাইয়াজ সহ বুয়েট শিক্ষার্থীদের এই অভিযোগের প্রেক্ষিতে ফেসবুকে জবাব দিয়েছেন নাসির উদ্দিন। তিনি লিখেছেন, আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর কয়েকজন ভাইয়ের আমন্ত্রণে সেখানে তারাবির নামাজ আদায় করতে যাই। নামাজে যাওয়ার পর একজন এসে জানান অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো ধরনের বক্তব্য দেওয়া যাবে না। আমি সঙ্গে সঙ্গে তা মেনে নিয়ে বলি তারাবির নামাজ আদায় করে চলে যাব। ঘটনার বর্ণনায় তিনি আরও লিখেছেন, নামাজ শেষে বের হওয়ার সময় আবারও আমাকে কিছু না বলার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয় এবং মিডিয়া ব্রিফিং না করার অনুরোধ জানানো হয়। আমি সেটিও সম্মানের সাথে গ্রহণ করি। সেখানে আমি শুধু শহীদ আবরার ফাহাদ এবং শহীদ ৫৭ সেনা কর্মকর্তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করি। পরবর্তীতে পলাশীতে এসে প্রেস ব্রিফিং করি এবং সবার সাথে কথা বলি। এ সময় কয়েকজন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিলে আমি নিজেই তাদের থামিয়ে দেই। নাসির উদ্দিনের ভাষ্য, অরাজনৈতিক বুয়েটের সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ সম্মান করি এবং আমার কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করার চেষ্টা করেছি। শুনলাম আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে, স্বাগতম। ওপরে বর্ণিত কাজগুলো যদি অপরাধ হয়ে থাকে তবে আপনারা শাস্তি দিতে পারেন। আমার শির আপনাদের আদালতে নত। সবাই দোয়ায় রাখবেন। মা আসসালাম।